আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো অনার্স তৃতীয় বর্ষের যদি আপনাকে ডিফারেনশিয়াল জিওমেট্রি এই কোর্সের একটা প্রবলেম কেউ এনশিওর করে যে এইটা পরীক্ষায় আসবেই আসবে, আপনি এটাকে যেভাবেই হোক জান প্রাণ যেভাবে দিয়ে হোক আপনি এটাকে শিখে যাবেন। সো আমরা আপনাকে প্রেপার করব আপনি আসলে ডিফারেনশিয়াল জিওমেট্রি অনেক কিছু জিনিস যেগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু আপনার কোর্সের প্রত্যেকটা জিনিস শিখতে গেলে আপনার ওই জিনিসগুলো শিখতে হবে। যেমন ধরেন, আপনি যেই সালের পরীক্ষার্থী ওই সালের জন্য আপনার কাছে মনে হলো বা কেউ আপনাকে সাজেস্ট করলো যে এখানে স্যারেট ফ্র্যানেটের ফর্মুলাটা ইম্পর্টেন্ট না, আসবে না। এখন আপনি স্যারেট ফ্র্যানেটের ফর্মুলাটার বা থিওরি যেটা প্রমাণ সেটা আপনি শিখেননি। আপনি স্যারেট ফ্র্যানেটের ফর্মুলাটা ধরেন আপনার আপনি যেই সালে পরীক্ষা দিচ্ছেন তার আগের সালে এসে গেছে, দ্যাটস আপনি এটা ধরেন বাদ দিয়ে দিলেন, এটা আপনি করলেন না। এটা না পড়লে কি হবে, আপনি স্যারেট ফ্র্যানেটের ফর্মুলা ছাড়া বক্ররেখার কোথাও কিছু শিখতে পারবেন না। তাহলে জিনিসটা কি হয়, আলটিমেটলি আপনি যে জিনিসটা বাদ দিয়েছেন সেটার জন্য আপনার সীমাবদ্ধতা ক্রিয়েট হয়। অর্থাৎ আপনি একটা জিনিস পরে শিখতে চাচ্ছেন কিন্তু আপনি সেটা শিখতে পারবেন না জাস্ট বিকজ অফ আপনি কি স্যারেট ফ্র্যানেটের ফর্মুলাটা স্কিপ করে এসেছেন। দ্যাটস ওয়াই আপনি নতুন একটা জায়গায় ওই স্যারেট ফ্র্যানেটের ফর্মুলা যখন অ্যাপ্লাই হয় বা প্রয়োগ হয়, আপনি জিনিসটা হয়তো ছোট্ট হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু এটার এক্স্যাক্টলি ফিলটা আপনি নিতে পারেন না। তো দ্যাটস ওয়াই আপনার হয় কি শেষ পর্যন্ত আপনি ওই যে নতুন থিওরামটা যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনি গদবাদা মুখস্থ করেন, কয়েকবার লিখেন, হয়তো আপনার আয়ত্তে চলে আসে, পরীক্ষার হলে গিয়ে লিখে চলে আসেন, এরপর আবার ভুলে যান। আলটিমেটলি আপনার কিছুই শেখা হয় না, আপনার এবার সার্টিফিকেট হয়। সো এই সার্টিফিকেট তৈরি করার জন্য যে পড়ালেখা, এই ধরনের পড়ালেখা থেকে আমরা যদি বেরোতে চাই তাহলে আপনি আমাদের এই ক্লাসগুলো করতে পারেন। এটা আপনাকে আমি জাস্ট আমাদের কোর্স পড়ে বা আমাদের ক্লাসগুলো করে আপনার কি লাভ হবে সেটা আপনাকে আমি বলে দিলাম। তো এখন চলে আসেন, আমরা যেটা শিখবো বেসিক্যালি সেটা হচ্ছে ইভোলিউটের সমীকরণ। ইভোলিউটের সমীকরণ যেটা একেবারে মানে জোর বিজোর মানে না, সব সময়ই আসে। সো এই ইভোলিউটের সমীকরণটা যদি আপনি শিখতে হয় আপনাকে এইখানেও কিন্তু স্যারেট ফ্র্যানেটের ফর্মুলাটা শিখতে হবে এবং বক্ররেখার বেসিক ধারণাগুলো কিন্তু এখানে লাগবেই। সো আমরা এখন শুরু করবো হচ্ছে ইভোলিউটের সমীকরণ। সো আমাদের এখন প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে ইভোলিউটের সমীকরণ নির্ণয় করা। এবং আরো একটু কথা আছে বাড়তি এখানে সমীকরণটার সাথে, তার আগে প্রশ্নটা একটু আরেকটু দেখে নিই। আমার প্রশ্ন হচ্ছে কি, দেখাও যে এত বক্ররেখার ইভোলিউটের সমীকরণ এত, এবং সি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। আরো দেখাও যে ইভোলিউটটি সমতুলীয় বক্ররেখায় কুণ্ডলী হবে। সমতুলীয় বক্ররেখার জন্য ইভোলিউটটা কি হয়ে যাবে, কুণ্ডলী হয়ে যাবে, এটা আমাদের দেখাইতে হবে। তো এটা পরের ঘটনা, আগে হচ্ছে আমরা কি ইভোলিউটের সমীকরণটা দেখাবো। সো প্রথমত আমাকে একটু মনে রাখতে হবে আমার প্রশ্নটা কি বলছে একটু শুনি। প্রশ্ন বলছে ইভোলিউটের সমীকরণ দেখাও যে এটা, অর্থাৎ এটা কার ইভোলিউট, ইভোলিউট কি জিনিস, বা আমরা বক্ররেখার ইভোলিউট বলতে কি বুঝি, এই জিনিসগুলো আমরা আগে একটু আলাপ আলোচনা করে নিই। ধরেন আপনাকে আমরা ইভোলিউটটা আগে কি জিনিস সেটা একটু দেখিয়ে আনি। আমরা অবশ্যই আগের পর্বগুলোতে ইভোলিউট কি জিনিস সেটা দেখিয়েছি, বেসিক ব্যাপার পড়িয়েছি। সো এখানে আমি যেহেতু আপনাদেরকে এটা আবার একটা থিওরেমের মধ্যে নিয়ে আসছি, সো এই কথাটা আবার একটু বলতে হচ্ছে। সো ইভোলিউট হবে কখন, ইভোলিউট হবে যদি কোনো একটি বক্ররেখার, ধরেন এটা একটা বক্ররেখা, বক্ররেখার প্রধান অবিলম্ব, বক্ররেখার প্রধান অবিলম্ব, আচ্ছা এটাকে একটু আমি বাঁকা করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা একটা বক্ররেখা, এই বক্ররেখাটার নির্দিষ্ট একটা বিন্দু, সাপোজ এটা হচ্ছে আমার ফি বিন্দু, এই ফি বিন্দুতে বক্ররেখার স্পর্শক হবে নিশ্চয়ই এরকম এবং অবিলম্ব হবে হচ্ছে স্পর্শকের সাথে লম্ব, তাই তো। তো ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের কে অবিলম্ব, এই বক্ররেখার এই বিন্দুতে এটা হচ্ছে কি অবিলম্ব রেখা, প্রধান অবিলম্ব রেখা। তাহলে ফি বিন্দুতে বক্ররেখার প্রধান অবিলম্ব রেখা যেটা, সেইটা যদি অপর একটি বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ হয়, স্পর্শকের সমীকরণ হয়, দ্যাট মিন্স আমরা এটাকে একটু এভাবে সাজাইতে পারি। দেখো কি ঘটনা ঘটাইলাম, আমরা হচ্ছে এই যে এই বক্ররেখাটার প্রধান অবিলম্বটা এই যে আরেকটা বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক হয়ে গেল। তাহলে ঘটনাটা কি ঘটলো, যদি একটি বক্ররেখার নির্দিষ্ট যে কোনো বিন্দুর প্রধান অবিলম্ব ভেক্টর অপর একটি বক্ররেখার স্পর্শক ভেক্টর হয়ে যায়, একক স্পর্শক ভেক্টর হয়ে যায়, তবে আমরা এই নতুন বক্ররেখাটাকে আগের বক্ররেখার ইভোলিউট বলবো। এটা নিশ্চয় আমরা জানি বা আমরা আগের লেকচারগুলোতে এটা পড়েছি। তাহলে এখন আমি যদি বলি ভাই এখানে একটু খেয়াল করেন, এই বিন্দুটার নাম আমি ফি দিলাম এবং এই ফি বিন্দুটা আমার এটা হচ্ছে স্থানাঙ্কের মূল বিন্দু, ধরেন ও, এটা হচ্ছে স্থানাঙ্কের মূল বিন্দু ও। তাহলে এই এখান থেকে এই ভেক্টরটা হচ্ছে ওপি ভেক্টর যেটা, সেটাকে আমরা ভেক্টর আর দ্বারা প্রকাশ করলাম এবং এই বক্ররেখাটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে সি দ্বারা,
এবং নতুন বক্ররেখাটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে সিই দ্বারা, যেহেতু এটা ইভলিউট কার, সি এর, তাহলে সি এর ইভলিউট হচ্ছে সিই বক্ররেখাটা, রাইট? সো এখন এই এ বিন্দুটার অবস্থান ভেক্টরটা আমরা এখান থেকে প্রকাশ করলাম হচ্ছে, সেটা ধরো পিই, পিই বিন্দু, এটা হচ্ছে ধরো পিই বিন্দু। সো এই পিই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে আর অফ ই দ্বারা, ঠিক আছে? সো এখানে ব্যাখ্যাটা আমাদের একটু ব্যাখ্যা আগে লিখতে হবে, যে মনে করি সি বক্ররেখার উপরস্থ একটি বিন্দু। প্রথমত আমরা প্রশ্ন বুঝছি, প্রশ্ন বোঝার পরে আমাদের একটু প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। আমার হচ্ছে আর ইকুয়ালস টু আর এস একটা বক্ররেখা, যে বক্ররেখার ইভলিউটিভ সমীকরণ আমাদের এটা দেখাইতে হবে। এখন আমরা যে কাজটা শুরু করব, কিভাবে শুরু করব, সেটার জন্য আপনাকে আগে একটু দিকে তাকান। এখানে কি আছে, আরই, আরইটা কি, আরই হচ্ছে ইভলিউট যে বক্ররেখাটা তার অবস্থান ভেক্টর, রাইট? সো এইটা সমান আর ভেক্টর প্লাস সামথিং। তার মানে এখানে আপনার কি করতে হবে আসলে, এখানে আপনি একটু যদি এবার চিত্রটার দিকে তাকান, আপনি চিত্রের দিকে দেখেই বুঝতে পারতেছেন এখানে একটা ভেক্টরের হিসাব নিকাশ আছে। এই যে আর ভেক্টর, আর এটা হচ্ছে আর ই ভেক্টর, তাহলে আর ই ভেক্টর সমান এইটা প্লাস সামথিং। তাহলে আমরা এই ভেক্টরটাকে তো এখানে ডিনোট করা লাগবে, রাইট? এই ভেক্টরটাকে এখানে ডিনোট করা লাগবে। তাহলে এখন আর ভেক্টর আর এই যে এই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি আর ভেক্টর আর এই ভেক্টরটার যোগফল হবে এইটা। সো এই যে এই ভেক্টরটা নিয়ে মূলত আমাদের মেইনলি কাজ। এই ভেক্টরটার এই দিকে কে কাজ করে বলেন তো? এই বিন্দু থেকে এই সি বক্ররেখার অবিলম্ব ভেক্টরের দিকে কাজ করে, মানে হচ্ছে প্রধান অবিলম্ব ভেক্টর এন এদিকে ক্রিয়ারত। আর এই যে পিই বিন্দু থেকে সিই বক্ররেখার স্পর্শক, একক স্পর্শক ভেক্টর, সেটা হচ্ছে আমাদের ধরো টিই, সেটা এদিকে ক্রিয়ারত। এই জিনিসগুলো আমরা এখানে লিখলাম। সো এখন আমরা প্রথমে ব্যাখ্যাটা লিখবো। ব্যাখ্যাটা কি, যে আমাদের প্রথমে চিত্রটা আমরা আগে অঙ্কন করে নিলাম। চিত্র অঙ্কন করলে আমাদের লেখার অনেক কিছু জিনিস আমরা নিজেরা লিখতে পারবো সহজেই। সো চিত্রের ব্যাখ্যাটা আমরা একটু লিখবো এখানে। তাহলে চিত্রের ব্যাখ্যাটা কি, তাহলে আমরা প্রথমে ব্যাখ্যাটা একটু লিখেছি। কি ব্যাখ্যা লিখেছি, এই চিত্রে যা যা আছে তাই লিখেছি। দেখেন এখানে আমরা প্রথমে সি একটা বক্ররেখা নিলাম। সি বক্ররেখার সমীকরণ হচ্ছে আর ইকুয়ালস টু আর এস, যেটা আমাদের প্রদত্ত বক্ররেখা। সো সেই বক্ররেখার ইভলিউট হচ্ছে আমরা নিয়েছি সিই। সিই যে বক্ররেখাটা হচ্ছে আমার সি বক্ররেখার ইভলিউট। সো সি বক্ররেখার উপরস্থ যে কোনো বিন্দু ফি হলে ফি বিন্দুর অবস্থান ভেক্টর ও এর সাপেক্ষে আর, ও পি ইকুয়ালস টু আর, এবং এই ফি বিন্দু থেকে প্রধান অভিলম্ব ভেক্টর ফি পিই বরাবর, ফি পিই বরাবর প্রধান অভিলম্ব ভেক্টর, এবং পি হলো ইহার প্রধান অবিলম্ব রেখা সিই বক্ররেখার পিই বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই যে এই সি বক্ররেখার প্রধান অবিলম্ব যেটা, সেই ভেক্টরটা, সেই রেখাটা সিই বক্ররেখার পিই বিন্দুতে স্পর্শ করায় আমরা বলতে পারি পিই, এই রেখাটা হচ্ছে আমার সিই বক্ররেখার স্পর্শক, রাইট? সেই কথাটা এখানে লেখা হয়েছে। তো এখানে আমরা পিই সমান, সরি, ও পিই সমান আর ই ভেক্টর, এটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করেন আমাদের মেইনলি কাজ কি। আমাদের এখানে আমরা ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছি ও পি এবং পিই, এখান থেকে আমরা বলতেই পারি ত্রিভুজ সূত্র অনুসারে যে এই ভেক্টরটা যোগ এই ভেক্টর সমান সমান এই ভেক্টর। অর্থাৎ আমাদের যে সমীকরণ প্রমাণ করতে বলছে সেখানে আর ই ইকুয়ালস টু এইটা প্লাস এইটা করলেই হয়ে যাবে। এখন এটার ভ্যালু আমরা বের করবো, তাহলে এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের পিই ভেক্টরটাকে ডিনোট করতে হবে। তাহলে এখন ধরি পিই সমান হচ্ছে, আমরা ধরলাম হচ্ছে ধরো ল্যামডা। ল্যামডা ধরতে পারেন, আপনি যা খুশি তা ধরতে পারেন, ঠিক আছে? তাহলে এখন পিই ভেক্টরে যদি লিখি, তাহলে ওইটা দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তার সাথে ওই পিই বরাবর যে ভেক্টর কাজ করে সেই একক ভেক্টরকে গুণ করে দিলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, ভেক্টরটা পেয়ে যাব। তাহলে এখানে ল্যামডা ইন্টু এই পি থেকে পিই বরাবর ক্লিয়ারত একক ভেক্টর হচ্ছে আমাদের একক অবিলম্ব ভেক্টর এন। আশা করছি এতটুকু ব্যাপার আমরা ক্লিয়ার, ঠিক আছে? আপনাদেরকে একটা কথা বলি, এটা একটা বিজ্ঞাপন বলতে পারেন। আমাদের যে থার্ড ইয়ারের 7টা কোর্সেরই কিন্তু আমাদের ক্লাস অলরেডি চলমান, অধিকাংশ কোর্সের ক্লাস শেষ প্রায়, আর অল্প কিছু ক্লাস আছে। আপনারা চাইলে আমাদের কোর্সটাতে জয়েন হয়ে দেখে আপনার যদি ভালো লাগে আপনি পেমেন্ট করে ভর্তি নিশ্চিত করতে পারবেন। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা হচ্ছে আমাদের কোর্সটা জাস্ট কিভাবে আছে, কোথায় আছে একটু দেখেন, আমাদের অ্যাপসের মধ্যে কোথায় কিভাবে সাজানো সবকিছু। আপনার কাছে যদি ভালো মনে হয় তাহলে পরে আপনি আমাদের কোর্সে জয়েন হতে পারেন। তো এটা হচ্ছে আপনাদেরকে আমাদের একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বলতে পারেন। তো আমরা ক্লাসটা স্টার্ট করি এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকি। ধন্যবাদ। তাহলে এখন পিই ভেক্টর ডিনোট করা শেষ, ওপি ভেক্টর ডিনোট করা শেষ, এবং ও পিই ভেক্টর ডিনোট করা শেষ। তাহলে এখন আমরা ত্রিভুজ সূত্র অনুসারে অ্যাপ্লাই করব। এখন ত্রিভুজ ও পিই থেকে পাই কি পাই,
এটা থেকে আমরা ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি, ও পি ভেক্টর প্লাস পি পি ই ভেক্টর ইকুয়ালস টু ও পি ই ভেক্টর। আই থিঙ্ক আপনারা এইটুকু ব্যাপার বুঝে গেছেন। সো এখান থেকে এটা মানে হচ্ছে আর ই ভেক্টর, আর এটা মানে হচ্ছে আর ভেক্টর, আর এটা মানে হচ্ছে ল্যামডা ইন্টু এন ভেক্টর। এখন দেখেন এই ল্যামডা ইন্টু এন ভেক্টর যেটা, ল্যামডা ইন্টু এন ভেক্টর যেটা, সেটাকে কিন্তু আমি এন এর জায়গায় টি ইও বসাইতে পারি, কারণ এনটাও একক ভেক্টর, টি ইটাও একক ভেক্টর। এখন কথা হচ্ছে এন আর টি তো পরস্পরের বিপরীত দিকে ক্রিয়ারত, রাইট? কে বলছে বিপরীত দিকে ক্রিয়ারত আপনাকে? আপনার এই স্পর্শকটা তো সামনের দিকেও ক্রিয়ারত হতে পারে, অর্থাৎ এই যে টি ইটা এই দিকেও তো ক্রিয়ারত হতে পারে, তার মানে টি ইটা ওই দিকে ক্রিয়ারত আলটিমেটলি। তাহলে আমরা এই যে এই তীর চিহ্নটা এই দিকে দেওয়ার মানে হয় না, এই তীর চিহ্নটা আমরা এখানে না দিলেও পারি, এই তীর চিহ্নটা আমরা এদিকে না দিলেও পারি, অর্থাৎ আমাদের টি ইটাও ওইদিকে ক্লিয়ার হতো। তার মানে আমরা এই এন ভেক্টরের জায়গায় টি ই ভেক্টরটা বসাইতে পারি, রাইট? সো এখান থেকে আমরা লিখতে পারি বা আর ই ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আর ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু টি ভেক্টর, ল্যামডা ইন্টু টি ই ভেক্টর। আই থিঙ্ক আপনারা এতটুকু ব্যাপার সবাই ক্লিয়ারলি বুঝছেন। এটাকে আমরা 1 নং দিব। এখন এটাই হচ্ছে আমাদের ইভলিউটের সমীকরণ, কিন্তু ঘটনা হচ্ছে ইভলিউটের সমীকরণে এটা ঠিক আছে এটা ঠিক আছে, এগুলোর মান আমরা বুঝতে পারতেছি কোনটা কি, কিন্তু এই যে ল্যামডা জিনিসটা কি আমাদের পরিচিত? ল্যামডা কি আমরা চিনি না। তো আমরা কি করতে হবে? ল্যামডার মান আনতে হবে। এবং আপনি আরো দেখেছেন আমাদের যে প্রবলেম, সেই প্রবলেমে কিন্তু প্রমাণ করতে বলছে যেখানে, সেখানে কিন্তু কোনো টিই নেই। টিই কি আছে? নেই। তাহলে টিইও রাখা যাবে না, ইন্টিগ্রেশন করতে হবে। এখানে এন আনতে হবে, কাপ্পা আনতে হবে, বি আনতে হবে এবং কে আনতে হবে। তো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদের ব্যাখ্যা আছে, আমরা সেই জিনিসগুলো আস্তে আস্তে নিয়ে আসার ট্রাই করব। তাহলে প্রথমত আপনি দেখেন আমার এখানে সূত্রের মধ্যে কিন্তু কাপ্পা আছে, ভি আছে, এন আছে, এগুলো আনতে হবে, রাইট? সো টিইটাকেও রাখা যাবে না শেষ পর্যন্ত। তাহলে টিই ভেক্টরটাকে আমরা এখন এখানে কিভাবে আনবো? এখন এখানে আপনি এসে একটা কথা আপনাকে বলতেই হয়, সেটা হচ্ছে আপনি একটু খেয়াল করেন, এই টিই ভেক্টরটা হচ্ছে এই রেখা বরাবর ক্রিয়ারত, আর স্পর্শক আর অবিলম্ব, এই যে এখানে যে স্পর্শকটা, সেটা কিন্তু এই অবিলম্ব রেখার সাথে, অর্থাৎ এটার সাথে এটা, অর্থাৎ এই যে এই ভেক্টরের টি, আমার এই বক্ররেখার স্পর্শক ভেক্টর যেটা টি, সেইটা কিন্তু টিই এর সাথে অলওয়েজ লম্ব থাকবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই চিত্র এখন যেটা আঁকছি এটা আঁকাটা বাধ্যতামূলক না, কিন্তু আমরা এখান থেকে একটা কথা বলতে হবে যে এখন টিই এবং টি ভেক্টর সর্বদা টি এর লম্ব তলে অবস্থান করে। এটা কেন লিখবো? কারণ আমাদের প্রায় প্রমাণের মধ্যে এখানে টিই নাই, টিই কে আমরা হচ্ছে এন এবং ভি এর মাধ্যমে রিপ্লেস করতে হবে। সো এখানে আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম টিইটা টি এর সাথে অলওয়েজ কি লম্ব থাকে। এখন কথা হচ্ছে আমরা এন ছিল, এন কে সরিয়ে কেন টিই আনছি? কারণ এন থাকলে তো আমাদের ভি আসবে না, ভি আসতে গেলে ল্যামডা আনতে হবে, সরি টাও আনতে হবে, সো ঝামেলা আছে। আমাদের টিও আনতে হবে, বিও আনতে হবে এবং এনও আনতে হবে, সেই কারণে আমরা এই এন এর পরিবর্তে টিটা ব্যবহার করেছি। সো টিটার সাথে টি এর একটা সম্পর্ক আছে, সেটা কি এরা অলওয়েজ লম্ব আকারে থাকে, ঠিক আছে? অর্থাৎ টিই ভেক্টর বক্ররেখার টি, ভি এবং এন এর মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে টি এবং এটা হচ্ছে ভি, প্রত্যেকে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এদিকে হচ্ছে এন ভেক্টর, এদিকে হচ্ছে টি ভেক্টর এবং এদিকে হচ্ছে ভি ভেক্টর। এখন আমাকে একটু বলুন যে এখানে টি ভেক্টর সাথে লম্ব দিকে, টি এর সাথে লম্ব দিকের ভেক্টর কে? টি এর সাথে অলওয়েজ লম্বভাবে থাকবে কারা? টি এর সাথে অলওয়েজ লম্বভাবে কারা থাকবে? দেখেন এই যে এই এনটা কিন্তু টি এর সাথে লম্ব, এনটা কি টি এর সাথে লম্ব, আবার এই যে এই ভিটাও কিন্তু টি এর সাথে লম্ব। তাহলে আপনি দেখেন এক টি এর সাথে লম্ব ভেক্টরগুলো হয় এই যে এই তলের মধ্যে না থাকবে, দেখেন তো এই তলের মধ্যে না থাকবে, এইভাবে থাকলেও কিন্তু টি এর সাথে লম্ব, এইভাবে থাকলেও কিন্তু টি এর সাথে লম্ব। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের টি এর সাথে লম্ব যে ভেক্টরগুলো, সেটা কিন্তু এই এন এবং ভি দ্বারা আবদ্ধ তলের মধ্যে থাকে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে অর্থাৎ টিই ভেক্টরটি এন এবং বি দ্বারা গঠিত তলে অবস্থান করে।
এটা আপনারা নিশ্চয়ই জানেন, এটা আমরা বক্ররেখার ভাই শুরুর দিকের ক্লাস থেকে শিখেছি, অবস্থান করবে। এখন আমরা যেহেতু ডিফাইন করতে পেরেছি যে টিটা একটা তলের মধ্যে অবস্থান করবে, সেই তলের দুই দিকে একক ভেক্টর সম্পর্কে আমরা জানি, সেই দুই দিকের একক ভেক্টরকে এন এবং হচ্ছে ভি। তাহলে এখান থেকে বলতেই পারি, তাহলে সুতরাং যে ভেক্টরটা আমরা বের করব সেইটাকে আমরা ধরে নিব হচ্ছে টিই কে আমরা ডিফাইন করতে পারতাম, কিন্তু আমরা ল্যামডা টি কে ডিফাইন করতেছি কেন? এই যে আমার এখানে ল্যামডা টি আছে, ল্যামডা টি ই আছে, দ্যাটস আমরা এখানে ল্যামডা টি নিয়েছি। আপনি চাইলে শুধু টি নিয়ে পরে ল্যামডা গুণ করতে পারতেন, কারণ কি? কারণ আমার এখানে ল্যামডা আছে, এটার মানটা আমরা বের করব। তাহলে এখন এটা কিভাবে ডিফাইন করবেন? এটা ডিফাইন করার জন্য এখানে ঘটনা হচ্ছে, আপনাকে যখন একটা ভেক্টর ডিফাইন করতে বলা হয়, আপনি নিশ্চয়ই জানেন এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ যদি হয়, তাহলে এই তলের একটা ভেক্টর, এদিকের একক ভেক্টর হচ্ছে আই, এদিকের একক ভেক্টর হচ্ছে জে। আপনি নিশ্চয়ই এই তলের একটা ভেক্টরকে লিখবেন হচ্ছে এ ওয়ান আই প্লাস এ টু জে, এই টাইপের একটা ভেক্টর লিখবেন, রাইট? তাহলে এই তলে অর্থাৎ এক্স ওয়াই তলে একটা ভেক্টর সবসময় সর্বদা এ আকৃতির, এক্স ওয়াই তলের একটা ভেক্টর সর্বদা কি এ আকৃতির। এখানে একটা ধ্রুবক থাকবে সাথে আই, এখানে একটা ধ্রুবক থাকবে সাথে যে মাঝখানে প্লাস। এই তলের একটা ভেক্টরের চিত্র সর্বদা এরকম। তাহলে এখন একটা ভেক্টর যদি এরকম হয়, এদিকে হচ্ছে এন তল, এদিকে হচ্ছে ভি, বি একক ভেক্টর, এদিকে একক ভেক্টর এন, তাহলে এই তলের একটা ভেক্টর কেমন হবে? নিশ্চয়ই এ ওয়ান ভি ভেক্টর প্লাস এ টু এন ভেক্টর। আপনারা নিশ্চয়ই এতটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝে গেছেন। আশা করছি আপনারা এটা বুঝছেন। যে এখন দেখেন, এই যে এখানে একটা ভেক্টর আছে যেটা হচ্ছে এই ভি এবং এন এর তলে আছে, তাহলে এই তলের একটা ভেক্টর কি হবে? এ ওয়ান এন ভেক্টর প্লাস এ ওয়ান এন ভেক্টর প্লাস হচ্ছে এ টু ভি ভেক্টর। এটাই তো লিখবেন, হয় আপনি এন বি আগে পরে থাকতে পারে, প্রবলেম নেই। সো এটাই তো লিখবেন, এই তলের একটা ভেক্টর। সো আমরা এই তলের একটা ভেক্টরকে যদি আমি ল্যামডা দ্বারা গুণ করি, এই তলের ভেক্টর এটা ধরেন হচ্ছে টিই, ধরেন টিই। এখন এটাকে যদি আমি ল্যামডা দ্বারা গুণ করি, সেই ল্যামডাটা এ ওয়ানের ভিতরে প্রবেশ করতেই পারে, কারণ ল্যামডা আমি এখন একটু আগে যেটা বলছি সেটা ধরেন ছিল হচ্ছে মিউ। এই যে মানে ঘটনাটা হচ্ছে, আমি ভেক্টরটা টিই সমান লিখলাম হচ্ছে, ধরেন টি সমান লিখলাম হচ্ছে মিউ ওয়ান এন ভেক্টর প্লাস মিউ টু ভি ভেক্টর, রাইট? তো এটার সাথে ল্যামডা দ্বারা গুণ করলে ল্যামডা এখানেও আসবে, এখানেও আসবে, ল্যামডা একটা স্কেলার এখানেও আসবে। এই যে এই জিনিসটাকে আমরা এ ওয়ান এ টু বললে, তাহলে ল্যামডা ইন্টু টিই সমান আমরা লিখতে পারি এ ওয়ান এন ভেক্টর প্লাস এ টু ভি ভেক্টর, এটা লিখতে পারি। সো এই কথাটাই আমি আপনাকে এখানে ব্যাখ্যা দিতে এসেছি, যে আমরা বলতেই পারি যে এখানে আমাদের একক ভেক্টর হলো যেহেতু টি এন এবং ভি, সো আমরা লিখতে পারি ল্যামডা টি ই ইকুয়ালস টু হচ্ছে এ ওয়ান এন ভেক্টর প্লাস এ টু ভি ভেক্টর। আই থিঙ্ক আপনারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছেন। সো এবার আমরা যে ল্যামডা টি দেখেছি এক নং এ, সেখানে এটার মানটা বসিয়ে দেব, তাহলে আমরা এখান থেকে কি পাই? এক নং থেকে কি পাই? এক নং থেকে পাই যে আর ই ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আর ভেক্টর প্লাস ল্যামডা টি ই মানে হচ্ছে এ ওয়ান এন ভেক্টর প্লাস এ টু ভি ভেক্টর। আই থিঙ্ক এতটুকু ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ বা ভুল নেই, আশা করছি এতটুকু বুঝতে পারছেন। তাহলে আমরা এটাকে দিব হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন, এবং এটাকে দিব হচ্ছে আমরা 3 নং ইকুয়েশন। কেন দিব? এটা আমাদের লাগবে পরবর্তীতে। সো এখন এ ওয়ান আর এ টু এর ভ্যালু আমাদের এখন বের করতে হবে, এটা হচ্ছে আমাদের এখনকার কাজ। এই এ ওয়ান এ টু কে বের করার জন্য আপনাকে একটু আমি আগ থেকে কথা বলে দিই। আমরা যদি এইটাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, সরি এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আমরা যদি এটাকে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আপনি দেখবেন যে এন ড্যাশ আসবে এবং বি ড্যাশ আসবে, এন ড্যাশ এবং বি ড্যাশ আসবে। সো এন ড্যাশ আর বি ড্যাশের কিন্তু আমরা ফ্যারেডের ফর্মুলা থেকে কয়টা মান জানি, সেগুলো আমরা ইউজ করব। তাহলে এখন ওই ড্যাশগুলো আসলে আমাদের সুবিধা হবে কি, আমরা এখান থেকে এই ভেক্টরগুলোকে কনভার্ট করতে পারবো, তখন আমরা এই ভ্যালুগুলো হয়তো বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের একটা ধারণা। এবং আপনাদের বলে দিই কি করলে বের হবে। আমরা এটাকে প্রথম হচ্ছে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দেন এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পরে শেষ লাইনে আমরা এটাকে টি দ্বারা ডট গুণন করলে দেখা যাবে যে এখানে অনেকগুলো টার্ম বাদ হয়ে যাবে, এবং আমার শুধুমাত্র একটা টার্মের ভ্যালু আমাদের দরকার, এ ওয়ান এবং এ টু, সেইখানের মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা পেয়ে যাব। এটার জন্যই আমরা হচ্ছে এটাকে একবার এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, দেন ডেরিভেটিভটা করে আমরা টি দ্বারা ডট গুণন করবো। তাহলে এখন এই 3 নংকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ প্রয়োগ করে পাই। তাহলে এখানে আমরা যখন অন্তরীকরণ প্রয়োগ করব, ডি আর ই বাই হচ্ছে ডি এস দেওয়ার কথা, রাইট? কিন্তু ভাই এইটা আর ই হচ্ছে একটা বক্ররেখার জন্য না, আর এস হচ্ছে কি? এস হচ্ছে আমার সি বক্ররেখার জন্য।
আর এই যে যেহেতু দ্বিতীয় বক্ররেখা মানে ইভলিউটের জন্য, সো আমরা ইভলিউটের চাপ দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এস ই হবে নিশ্চয়ই, তাহলে এখানে এস ইটা আমরা নিয়ে আসবো, আর এস ই আনার কারণে ডি এস ইটা এখানে দিব, আর ডি এস আমার এখানে আসবে, কেন আমরা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, ঠিক আছে। এই কারণেই এই আর এর সাথে আর হচ্ছে কার ইভলিউটের ব্যাসার্ধ ভেক্টর, আর এই এস হচ্ছে আমার বক্ররেখাটার ব্যাসার্ধ ভেক্টর, সরি চাপ দৈর্ঘ্য। তাহলে আমার ইভলিউটের চাপ দৈর্ঘ্যটা যদি আমি নিচে নিয়ে আসতে পারি তাহলে যার সাপেক্ষে তার ডেরিভেটিভ, এই কারণে আমরা ইভলিউটের কি বক্রতার কি বলে চাপ দৈর্ঘ্যটা নিয়ে আসছি, আর সেটা আবার উপরে নিয়ে আমরা হচ্ছে ওটা দিয়ে ভাগ করে দিয়েছি। সো এই পাঁচটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এখানে কি হবে, এখানে ডি আর বাই এখানে কি ডি এস লিখবো নাকি এস ই লিখবো, অবশ্যই এস লিখবো, কারণ আরটা হচ্ছে কি বক্ররেখার ব্যাসার্ধ ভেক্টর। আর এদিকে কি হবে, এদিকে হচ্ছে আমার এ ওয়ান থাকবে, এন ওয়ানকে যখন আমি এস এর সাপেক্ষে এন কে যখন এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো সেটা হবে এন ড্যাশ প্লাস এন থেকে যাবে এ ওয়ানের ডেরিভেটিভ হবে এ ওয়ান ড্যাশ। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন কিভাবে হলো, কারণ এখানে হচ্ছে এই এ ওয়ান এ টু হচ্ছে স্কেলার, সো স্কেলার মানে এটা ধ্রুবক না, ধ্রুবক হলে অন্তরীকরণ শূন্য হতো। সো এখানেও সেম হইতে দেখেন এ টু থেকে যাবে বি ভেক্টরের অন্তরজ বি ড্যাশ প্লাস বি ভেক্টর থেকে যাবে এ টু এর অন্তরজ এ টু ড্যাশ। আই থিঙ্ক এতটুকু ব্যাপার আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। সো এবার আপনারা একটু মানগুলো বসান, এগুলোর জন্য এখানে মানগুলো আপনারা জানেন অনেকগুলো মান আছে এখানে। সো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে বাহ এই যে এই ডি আর ই বাই এস ই, অর্থাৎ এই ডি আর বাই ডি এস এটা মানে হচ্ছে কিন্তু টি, বক্ররেখার জন্য টি, আর এটা ইভলিউট একটা বক্ররেখা সেটার জন্য এটা হবে কি টি ই নিশ্চয়ই। তাহলে আমরা এইটাকে লিখতে পারবো হচ্ছে টি ই ভেক্টর, আর এখানে ডি এস ই বাই ডি এস ইকুয়ালস টু এইটা হচ্ছে টি ভেক্টর। এটা হচ্ছে টি ভেক্টর বলতে আমরা এটাকে মূলত আর ড্যাশ বলছি, আর আর ড্যাশ মানে কিন্তু টি, এটা আমরা শিখেছি বক্ররেখা একবার শুরুর দিকের লেকচারগুলো। আমি আপনাদেরকে একটু হিন্টস দিই, এটা হচ্ছে আমাদের 29 নাম্বার লেকচার। সো 28-29 নাম্বার লেকচার যেহেতু আপনি এটা পড়তেছেন, সো আপনার এই জিনিসগুলো আমাদের আগের 28টা লেকচারের মধ্যে অবশ্যই পেয়ে যাওয়ার কথা। সো আপনি যারা পড়তেছেন আপনারা নিশ্চয়ই জানেন, এইটা আপনারা জানেন যে এটা মানে হচ্ছে টি, আর এটা মানে হচ্ছে আর ড্যাশ মানে হচ্ছে টি। সো এখান থেকে আমরা এটা লিখলাম, আর এখানে এ ওয়ান থাকলো, এ ওয়ান থেকে এই যে এন ওয়ান এর ড্যাশ এন এর ড্যাশ এটার মানে হচ্ছে কিন্তু আমরা জানি যে কাপ্পা টি, সরি এন এর ড্যাশ মানে হচ্ছে টাউ বি মাইনাস কাপ্পা টি। এটা হচ্ছে আমার স্যারেট ফ্যানেটের ফর্মুলা। এটা কি এন ড্যাশ সমান এটা স্যারেট ফ্যানেটের ফর্মুলা থেকে এসছে। সো এখানে এন ভেক্টর থেকে যাবে এ ওয়ান ড্যাশ প্লাস এখানে হচ্ছে এ টু, আর বি ড্যাশ মানে হচ্ছে স্যারেট ফ্যানেট বলছে টাউ এন মাইনাস টাউ এন, সরি মাইনাস টাউ এন, এটা হচ্ছে ভি এর একবারের অন্তরজ হচ্ছে মাইনাস টাউ এন, আর এদিকে আমার থাকলো হচ্ছে ভি ভেক্টর এ টু ড্যাশ। এখন সো এটা এলো, এবার এটাকে আমরা একটু সাজানোর চেষ্টা করি। দেখেন আমাদের এখানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে টি ভেক্টর টি ই ভেক্টর ডি এস ই বাই ডি এস, আর এই পাশটাতে টি এর সহগ কারা আছে, টি তো একটা একক ভেক্টর, টি বি এন এদের সহগগুলোকে আমরা আলাদা আলাদা করবো এখন। তো টি এর সহগগুলো যখন লিখবো, এখানে টি এর সহগ আছে ওয়ান, লিখলাম ওয়ান, এখানে আর কোথায় আছে টি, এখানে টি আছে, এই যে এই টার্মে টি আছে, সো এটা সহগ হচ্ছে এ ওয়ান কাপ্পা, এই পুরোটার আর টি তো কোথাও নেই, সো এই পুরোটার সাথে আমার আছে টি ভেক্টর। সো এবার আসেন আমরা এন ভেক্টরটা লিখি, এন ভেক্টরটা কোথায় আছে, এই টার্মে এন ভেক্টর নেই, এন ভেক্টর এখানে আছে, সো এ ওয়ান এর ড্যাশ, আর এন ভেক্টরের এখানে আছে এ টু টাউ। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন, এটার সাথে আসে এন ভেক্টর। আর এরপরে আমাদের হচ্ছে ভি ভেক্টরের সাথে কারা আছে, ভি ভেক্টরের সাথে এখানে আছে হচ্ছে এ ওয়ান টাউ, তাহলে এখানে হচ্ছে এ ওয়ান টাউ, আর এখানে আছে হচ্ছে ভি ভেক্টরের সাথে প্লাস এ টু ড্যাশ। আই থিঙ্ক আপনারা এতটুকু ব্যাপার বুঝছেন, এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। সো এটাকে আমরা দিব হচ্ছে কত 4 নং, ঠিক আছে 4 নং। এবার আসো এই যে এই ভেক্টরের মধ্যে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে এ ওয়ান এবং এ টু এর ভ্যালু, রাইট। সো এ ওয়ান এ টু এর ভ্যালু যদি বের করতে চাই, এই যে এই লাইনটাকে মানে এই 4 নাম্বার ভেক্টরটাকে যদি আমি টি ভেক্টর দ্বারা ডট গুণন করি, কি দ্বারা টি ভেক্টর দ্বারা ডট গুণন করি, তাহলে দেখবেন ডট গুণনের ক্ষেত্রে আমরা কি জানি, দুইটা একক ভেক্টর ডট গুণনের ক্ষেত্রে দুইটা একক ভেক্টরের ডট গুণন কেমন আপনি নিশ্চয়ই জানেন, আই ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়ালস টু 1, এছাড়া মানে জে ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়ালস টু 1, কে ভেক্টর ডট কে ভেক্টর ইকুয়ালস টু 1। এই ছাড়া পৃথিবীর যত একক ভেক্টর আছে, অর্থাৎ আপনার যদি দুইটাই একক ভেক্টর সেম না হয় তাহলে ডট গুণন সবসময় 0, দুইটা একক ভেক্টর সেম না হলে ডট গুণন সবসময় 0, এটা আপনারা ইন্টারমিডিয়েটে জেনে আসছেন। সো আমরা এখানে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব, উভয় পক্ষের টি দ্বারা ডট গুণন করবো এখন।
উভয় পক্ষে কি করব, টি দ্বারা ডট গুণন করব। টি ডট টিই, এটা ডট গুণন করলাম, আর এখানে হচ্ছে ডিএসই বাই ডিএস, এই পাশটাতে এটা আসলো ডট গুণন করলে। আর এই যে এই জায়গায় সব জায়গায় ডট গুণন করলে কি হবে, আসলে এই পাশটা তো এটা লিখার আসলে মানে হয় না। টি আর টি কি একক ভেক্টর নাকি ভিন্ন একক ভেক্টর? দুটো ভিন্ন একক ভেক্টর। এটাও কিন্তু একক ভেক্টর, এটাও কিন্তু একক ভেক্টর, একক স্পর্শক ভেক্টর। এটা হচ্ছে বক্ররেখার একক স্পর্শক ভেক্টর, আর এটা হচ্ছে ইভলিউটের একক স্পর্শক ভেক্টর। দুইটা একক ভেক্টর, কিন্তু এদের এদের এরা কিন্তু দুজন সেম না, সো এদের ডট গুণের মান কত আসবে, 0 আসবে। আর এই পাশে দেখেন, এটার সাথে ডট গুণন করলে আসবে 1, এটার সাথে টি কে ডট গুণন করলে 0, এটার সাথে টি কে ডট গুণন করলে 0। সো আমরা এখানে শুধু 1 পাচ্ছি, সো এই টার্মটা আমরা পেয়ে যাব 1 মাইনাস a1 কাপ্পা। আই থিঙ্ক আপনারা এতটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝছেন। এবং এই পাশটাতেও পাচ্ছি আমরা 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a1 কাপ্পা ইকুয়ালস টু হচ্ছে 1, দ্যাট মিনস কাপ্পা ইকুয়ালস টু 1 বাই, আচ্ছা a1 ইকুয়ালস টু 1 বাই কাপ্পা, a1 ইকুয়ালস টু 1 বাই কাপ্পা। আই থিঙ্ক আপনারা এতটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝে গেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের a1 এর ভ্যালু আসলো, এবং আমরা বের করবো কি a2 এর ভ্যালু। a2 এর ভ্যালুটাও যদি বের করতে পারি, তাহলে আমরা a1 আর a2 এর ভ্যালু কোথায় বসিয়ে দেবো, এই যে এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের হচ্ছে কি ইভলিউটের সমীকরণটা চলে আসবে। এখন আমরা আমাদের টার্গেট নেক্সট মিশন কি, নেক্সট মিশন হচ্ছে আমরা a2 এর ভ্যালুটা বের করব। এই যে এই জিনিসটার ভ্যালু, এই জিনিসটার ভ্যালু তো 0 আসছে, রাইট? এটা তো 0 আসছে, এটাকে এখানে বসিয়ে দিই। তাহলে 4 নং থেকে আমরা কি পাই, আমরা একটু জায়গা একটু সংকলনের কারণে আমরা এই দিক দিয়ে লিখি। 4 নং থেকে পাই এই যে টিই ডিএসই বাই ডিএস ইকুয়ালস টু, এটা তো 0, রাইট? তাহলে এটা হবে কি, এটা হবে a1 ড্যাশ মাইনাস a2 টাউ n ভেক্টর, এরপর হচ্ছে প্লাস a1 টাউ প্লাস a2 ড্যাশ ইন্টু হচ্ছে বি ভেক্টর। আই থিঙ্ক আমরা এইটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝছি। এবার আসেন এই যে এইখানে, এবার একটা জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, মানে এইটা আসলে ভাই চিন্তার বিষয়। আসলে হঠাৎ করে আপনি কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন, তাই না? ব্যাপারগুলো একটু চিন্তা করে করে যাওয়া লাগবে। হঠাৎ করে আপনি চাইলে তো আর চলে যেতে পারবেন না। এটাকে আপনি 5 নং দেন। এখন দেখেন আপনার 2 নং ইকুয়েশনটা কোথায়, একটু খেয়াল করে আসেন তো 2 নংটা কোথায় দেখে আসছেন। 2 নং ইকুয়েশনটার দিকে যদি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন 2 নং এর মধ্যে আর 5 নং এর মধ্যে একটা জিনিস মিল আছে। কোথায় কোথায় 2 নং, এই যে 2 নং হচ্ছে এইটা, আর 5 নং হচ্ছে এইটা। 2 আর 5 নং এর মধ্যে একটা জিনিস মিল আছে, সেটা কি বলতে পারবেন? 2 আর 5 নং এর মধ্যে মিল আছে হচ্ছে 2 এর এই পাশটাতেও, এই পাশটাতে আছে টি ভেক্টর, এই পাশে n এবং ভি ভেক্টর। 5 এর এই পাশে টি ভেক্টর, এই পাশে n এবং ভি ভেক্টর। তাহলে দেখেন এই দুটো ভেক্টর সমান্তরাল ভেক্টর। এই দুটো ভেক্টর কি ভেক্টর? সমান্তরাল ভেক্টর। কিভাবে বুঝলাম? দেখেন এই যে টিই, এখানেও কিন্তু টিই। তাহলে টিই ভেক্টরটা যেদিকে কাজ করে, টি ভেক্টরটা একই দিকে কাজ করে। তার মানে এই ভেক্টরটা যেদিকে কাজ করে, এই পুরো ভেক্টরটা একই দিকে কাজ করে। এই যে এই কথাটা আমি বলতে চাচ্ছি, যে এই ভেক্টরটা যেদিকে কাজ করে, এই ভেক্টরটা ওই একই দিকে কাজ করে। দ্যাট মিন্স এই পুরো ভেক্টরটা যেদিকে কাজ করে, এই পুরো ভেক্টরটা ওই একই দিকে কাজ করে। কারণ এই যে এটা হচ্ছে তার মান, আর হচ্ছে তার একক ভেক্টরের দিক, আর এটা হচ্ছে ল্যামডা হচ্ছে তার মান, আর টি হচ্ছে তার দিক নির্দেশ করে। তাহলে টিই যেদিকে, এই টি তো ওই একই দিকে। তার মানে এই পুরো ভেক্টরটা যেদিকে, এই পুরো ভেক্টরটা একই দিকে। তার মানে এই 2 নং এর এবং 5 নং এর দুটো ভেক্টর কি পরস্পরের সমান্তরাল। 2 নং এবং 5 নং এর দুটো ভেক্টর কি পরস্পরের সমান্তরাল। এখন সমান্তরালের পরে আপনারা একটা কথা জানেন, যে এ একটা ভেক্টর যদি axi প্লাস ayj প্লাস azk হয়, এবং বি আরেকটা ভেক্টর যদি bxi প্লাস byj প্লাস bzk হয়, তবে এই দুটো যদি সমান্তরাল হয়, এ আর বি যদি সমান্তরাল ভেক্টর হয়, এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর যদি হয়, তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি যে ax বাই a bx ইকুয়ালস টু ay বাই by ইকুয়ালস টু az বাই bz। এটা আমরা লিখতে পারি সমান্তরাল হওয়ার শর্ত। আমরা যে ক্রস গুণন শিখেছি সেখান থেকে আমরা এটা লিখেছিলাম, মনে আছে? ইন্টারমিডিয়েটে করেছিলাম শর্টকাটে, যে দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের i j k এর সহগের অনুপাতগুলো কি হবে, সমান হবে, অনুপাতগুলো সমান হবে। সো এই কথাটাই আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে দেখেন, এখানে আমরা তাহলে কি লিখতে পারবো, এখানে আমরা টিই n এবং v এদের সহগের অনুপাতগুলো কি হবে, সমান হবে। এই কথাটা আমরা এখান থেকে বলতে পারবো। তাহলে এখন আমরা লিখতে পারি 2 ও 5 থেকে পাই, কই থেকে পাই, 2 ও 5 থেকে। এখন 5 ও 2, 5 ও 2 নং থেকে পাই।
এখন এই যে এই 5 ও 2 নং থেকে আমি সরাসরি এরকম জিনিস লিখতে পারতেছি কেন? কারণ 5 নং আর 2 নং যে ভেক্টর, এই দুটো সমান্তরাল ভেক্টর, আর দুটি সমান্তরাল ভেক্টরের আই জে কে এর সহগের অনুপাত সর্বদা সমান। এখানে আই জে কে বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের টিই এবং এন এবং ভি, এরা আই জে কে এর মতো একক ভেক্টর, রাইট? সো আমরা এখন এখান থেকে লিখতে পারবো এই যে এখানে 5 এর টিই এর সহগ হচ্ছে ডিএসই বাই ডিএস, আর এই 2 এর টিই এর সহগ হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 5 এ এন এর সহগ হচ্ছে a1 ড্যাশ মাইনাস a2 টাউ, আর 2 এ এন এর সহগ হচ্ছে a1, আর এখানে আমার যেটা থাকবে সেটা হচ্ছে a1 ল্যামডা প্লাস a2 এর ড্যাশ বাই এখানে থাকবে হচ্ছে a2। আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পারছেন কিভাবে এলো, ঠিক আছে? সো এবার চলে আসেন আমরা এখান থেকে a2 এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। সো a1 এর ভ্যালু তো আমার আছে, আমরা এখান থেকে a2 এর ভ্যালুটা বের করব। তাহলে এখানে এই দুটো টার্ম নিয়ে আমরা এখন যদি কাজ করি, তাহলে এখন এই দুটো টার্ম নিয়ে কাজ করবো, কারণ এটার আমাদের দরকার নেই, আমার দরকার হচ্ছে এখান থেকে ভ্যালু বের করা, কারণ a1 a2 এর ভ্যালু বের করতে হবে, a1 এর ভ্যালু আমার কাছে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, আর গুণ করে দেন a1 ড্যাশ a2 মাইনাস a2 এর উপরে স্কয়ার টাউ, এটার সাথে এটা গুণ করলাম, ইকুয়ালস টু আমরা এই পাশে লিখতে পারি হচ্ছে a1 এর উপরে স্কয়ার টাউ প্লাস a1 a2 এর ড্যাশ। যখন টাউ যুক্ত পদগুলোকে এক পাশে নিয়ে যায়, যে এটাকে ওই পাশে পাঠিয়ে দিই আর ওইটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে a1 এর উপরে ড্যাশ a2 a1 a2 এর উপরে ড্যাশ ইকুয়ালস টু, এখানে আছে a1 এর উপরে স্কয়ার আর এই পাশ থেকে a2 এর উপরে স্কয়ার ওই পাশে যাবে, a2 এর উপরে স্কয়ার দিলে থাকলো, সাথে আমার দুজনের সাথে টাউ আছে। সো আমরা এখানে টাউটা বের করে দিলাম, টাউটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? সো এখান থেকে একটু আমরা খেয়াল করি, এখান থেকে আমরা লিখতে পারি টাউ ইকুয়ালস টু হচ্ছে a1 এর ড্যাশ a2 থেকে গেল মাইনাস a2 এর ড্যাশ a1 থেকে গেল বাই হচ্ছে a1 এর স্কয়ার প্লাস a2 এর উপরে স্কয়ার। আই থিঙ্ক এতটুকু ব্যাপার বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এখন আমরা এখানে একটু কারসাজি করে আমরা বেসিক্যালি এখান থেকে আমরা a2 এর ভ্যালু বের করতে পারবো। কারসাজিটা কি, আমরা এখান থেকে লিখতে পারবো যে টাউ, কেন এটা লিখবো, এটা লেখার কারণটা একটু আগে এক্সপ্লেন করি। দেখেন আপনাদের কোশ্চেন হচ্ছে কেন লিখবো ভাই, লিখবো কেন, তো লেখার কারণটা একটু বলি। আপনাকে যদি বলা হয় ইউ এবং ভি, ইউ ভি এর ডেরিভেটিভ করেন এস এর সাপেক্ষে, এস এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে হচ্ছে ড্যাশ, রাইট? সো এই ইউ ভি দুটো ফাংশন যখন গুণাকারে থাকে তখন আপনারা জানেন ইউ বাই ভি এরটা করেন। দেখেন আমরা কি জানি, এটা সূত্র নিচেরটার স্কোয়ার নিচে, তাহলে ভি স্কোয়ার, আর উপরে কি হবে, উপরে হচ্ছে ভি কে রেস্ট ইউ এর ডেরিভেটিভ, অর্থাৎ ইউ এর এস এর সাপেক্ষে অন্তরীকরণ মাইনাস ইউ এর রেস্ট ভি এর ডেরিভেটিভ, এটাই তো। এখন আমাদের এখানে দেখেন, এই যে দেখেন এটা কি আছে, ইউ এর ডেরিভেটিভ বি এর ড্যাশ, বি এর কি আছে এখানে, দেখেন এই যে a2 রেখে a1 এর ডেরিভেটিভ আছে মাইনাস a1 রেখে a2 এর ডেরিভেটিভ, মানে উপরের পার্টটা মিলছে। তাহলে নিচে আমাদের কি দরকার, প্রথমে যে রেস্টে থাকে তার নিচে স্কয়ার দরকার, তার মানে আমাদের প্রথমে রেস্ট আছে a2, তাহলে আমাদের নিচে কি দরকার, নিচে হচ্ছে তাহলে নিচে হচ্ছে এই যে প্রথমে যে রেস্ট আছে তার স্কয়ার দরকার, তো আমাদের প্রথমে রেস্ট আছে কি a2, তাহলে a2 এর স্কয়ারটা আমরা নিচে লিখে কমন নিব আর কি, a2 স্কয়ারটা কমন নিব। তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে যে আমরা a1 ড্যাশ a2 মাইনাস a2 ড্যাশ a1 রেখে নিচে হচ্ছে আমরা যদি a2 এর উপরে স্কয়ার দেই তাহলে হচ্ছে আমাদের কি এটার সাথে সূত্রটা মিলে। তাহলে আমার a2 স্কয়ার তো এখানে ছিল না, এখানে ছিল হচ্ছে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার, তাহলে এখান থেকে a2 স্কয়ার আমি যেহেতু কমন নিছি, কমন নিলে আমার এখানে কি থাকবে, a2 স্কয়ার যদি আমি কমন নেই, a2 স্কয়ার কমন নিলে এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে a1 ছিল, a1 এর স্কয়ার ছিল, সো এখানে হবে হচ্ছে যে a1 এর স্কয়ার বাই a2 এর স্কয়ার, ঠিক আছে? এটাই তো হবে, এটাই তো হওয়ার কথা, তাই তো হলো, সো তাই হবে। হ্যাঁ, সো এবার আপনি একটু খেয়াল করেন, এটাকে আপনি লিখতে পারেন বা টাউ ইকুয়ালস টু, এই যে এইটা, এই জিনিসটা মানে কি, এই যে এই জিনিসটা মানে হচ্ছে ডি অফ ইউ বাই বি, ইউর জায়গায় কে আছে, ইউ এর জায়গায় আছে আমার হচ্ছে এই যে প্রথমে যে ড্যাশ, সে প্রথমে ড্যাশ কার, a1 এর, তাহলে ইউ এর জায়গায় আছে a1 এবং বি এর জায়গায় যাবে হচ্ছে a2। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এই যে এই পুরো সূত্রটা মানে হচ্ছে ডি বাই ডি এস অফ ইউ এর জায়গায় কে আসবে, ইউ এর জায়গায় আসবে হচ্ছে আমার a1 আর বি এর জায়গায় আসবে হচ্ছে a2। তাহলে এই পুরোটা উপরে ওই যে বক্সটা মানে হচ্ছে ডি বাই ডি এস অফ a1 বাই a2, a1 বাই
a1/a2, আশা করছি এটা বুঝছেন। তো আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে d/ds অফ a1/a2, এই যে এই বক্সটা, আর নিচে কি থাকতেছে 1 প্লাস a1/a2 এর উপরে হোল স্কয়ার। লেখা যায় এটা? নিশ্চয় লেখা যায়। এখন দেখেন এখান থেকে আপনি সহজে একটা সুন্দর জিনিস পেয়ে গেছেন, সেটা কি? আপনাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস a স্কয়ার dA, আপনি নিশ্চয় লিখবেন এটা হচ্ছে tan ইনভার্স a, রাইট? এটা হচ্ছে a দিয়ে লিখেছি, আমি x দিয়ে লিখতে পারতাম, a দিয়ে লিখতে পারতাম, যে কোনো দিয়ে লিখতে পারতাম। এখন আপনি দেখেন এর জায়গায় যদি আপনি কোনোভাবে এই যে এর পরিবর্তে যদি আমি a1/a2 বসায় দেই, এর পরিবর্তে যদি a1/a2 বসিয়ে দিই, তাহলে এর জায়গায় a1/a2, এর জায়গায় a1/a2 যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই পাশটা মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে। তাহলে এইটা কার সূত্র? এটাকে ইন্টিগ্রেশন করলে কার সূত্র হবে? এটাকে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স এটা সূত্র হবে। এই যে যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করে tan ইনভার্স এটা সূত্র হলো, সো এই এর জায়গায় a1/a2 যদি বসিয়ে দেন, a1/a2 যদি বসিয়ে দেন, তাহলে এই সূত্রটা মিলবে। তো এটাকে ইন্টিগ্রেশন করলে, ওইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? tan ইনভার্স a1/a2 পাবো। সো আমরা এখন উভয় পক্ষে ডিফারেন্স ইন্টিগ্রেশন প্রয়োগ করব, সমাকলন প্রয়োগ করব। তাহলে উভয় পক্ষে সমাকলন প্রয়োগ করে পাই। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ টাউ ds, s এর সাপেক্ষে অবশ্যই, ইকুয়ালস টু, এখানে যদি আমি সমাকলন দিই তাহলে এটা হবে d/ds অফ a1/a2, আর নিচে হচ্ছে 1 প্লাস a1/a2 এর উপরে হোল স্কয়ার। সো এখন এইটার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন অফ tau ds equals to tan inverse a1/a2, সাথে একটা ধ্রুবক ধরেন, সেটা হচ্ছে c ড্যাশ, c প্রাইম, আমি একটা ধ্রুবক লিখলাম, তো এটাকে আমরা ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবক। সো এখানে আমরা এই tau ds প্লাস c লিখলাম, ওই যে c ড্যাশটাকে এই পাশে আনলে মাইনাস c ড্যাশ না, সেটাকে আমি c লিখছি, ইকুয়ালস টু আমরা এখান থেকে লিখতে পারবো cot ইনভার্স a2/a1, ঠিক আছে? এটুকু লিখতে পারবো। সো এইটুকু যদি লিখতে পারি, এবার আপনি একটু খেয়াল করেন, খুবই সিম্পল এবং সহজ জিনিস, বাকি জিনিসগুলো আমরা খুব সহজে পাইরা যাব। সো এখান থেকে আমরা লিখতে পারবো কি? এখান থেকে আমরা লিখতে পারবো যে এই যে কটটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কট ইন্টিগ্রেশন অফ টাউ ds প্লাস c, এটাকে এই পাশে পাঠানোর পরে, আর এখানে থাকলো হচ্ছে a2/a1, তো a1টা বাই থেকে এখানে পাঠিয়ে দেওয়া যায় a1। সো এখান থেকে দেখো a2 আমরা পেয়ে গেছি, a1 এর ভ্যালু কি ছিল? 1/কাপ্পা ছিল, 1/কাপ্পা ছিল। তাহলে a2 সমান হচ্ছে 1/কাপ্পা, এদিকে হচ্ছে cot ইন্টিগ্রেশন অফ টাউ ds প্লাস c। সো এবার a2 এর ভ্যালু এটা, আর a1 এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি 1/কাপ্পা। সো আমরা এখন আমাদের যে সমীকরণটা ছিল আর ই ইকুয়ালস টু, কত নং সমীকরণ ছিল ওটা একটু দেখে আসি। আর ই সমান আমরা এটা কত নং সমীকরণে লিখেছিলাম? একবারে প্রথমে যে লিখেছি আর ই সমান একটা জিনিস, বা আর ই সমান যে একটা সমীকরণ লিখেছি, সেটা কত নং ছিল দেখি। এই যে এইটা 3 নং এর মধ্যে আমরা a1 a2 এবং হচ্ছে a1 a2 এর ভ্যালু বসায় দেই। 3 নং এ a1 a2 এর ভ্যালু বসিয়ে পাই, 3 নং এ a1 a2 এর মান বসিয়ে পাই। আর ই ইকুয়ালস টু আর ভেক্টর প্লাস a1 ইন্টু n ছিল, রাইট? a1 মানে হচ্ছে 1/কাপ্পা, আর এদিকে ছিল হচ্ছে n ভেক্টর, প্লাস এখানে ছিল হচ্ছে a2 মানে হচ্ছে 1/কাপ্পা cot ইন্টিগ্রেশন অফ টাউ ds প্লাস c, সাথে ছিল আমাদের b ভেক্টর। সো এটাকে একটু যদি সাজায় লিখি আমরা, আমাদের বইয়ের স্বার্থে বা প্রমাণের স্বার্থে, প্রমাণটা যেভাবে চেয়েছে সেটা যদি চাই, তাহলে আমরা হচ্ছে প্রমাণে হচ্ছে এইভাবে লিখেছিল, এনটাকে এটার উপরে এনে বসিয়েছে, ঠিক আছে? এনটাকে এটার উপরে এনে বসিয়েছে। সো এখানে একটু দেখতে বিশ্রী দেখায়। সো আমরা এই ওয়ানটাকে আগে সরাই দিই, এনটাকে এটার উপরে এনে বসায় দিই আমাদের প্রমাণের স্বার্থে, ঠিক আছে? প্রমাণটা এইভাবে করেছে, এনটাকে উপরে লিখেছে, নো প্রবলেম, আপনি লিখতে পারেন। এখানে বিটাকেও কিন্তু ওই যে কাপ্পার উপরে নিয়ে লিখেছে, ঠিক আছে? সো এভাবে এখানে বিটাকে লিখে দিতে পারেন। আমরা এখানে এটা ডিলিট করি আগে, বিটাকে এই কাপ্পার উপরে এনে বসাইছে। সো এটা ছিল আমাদের প্রমাণ। আশা করছি আপনারা প্রমাণটা বুঝে গেছেন। এই যে প্রমাণটা আমরা একটু দেখি,
এই যে এন বাই কাপ্পা বি বাই কাপ্পা কট এটা। তো আমাদের প্রমাণ এটা হয়ে গেছে। আমাদের এটা হচ্ছে গিয়ে কিসের সমীকরণ? এটা হচ্ছে আমাদের ইভলিউটের সমীকরণ আমরা নির্ণয় করেছি। কিসের সমীকরণ নির্ণয় করেছি? ইভলিউটের সমীকরণ নির্ণয় করেছি। এখন আসেন আমাদের পরের অংশটা কি প্রশ্নে পরের অংশে বলছে যে এই দেখাও যে ইভলিউটটি সমতলীয় বক্ররেখায় কুণ্ডলী হবে। সমতলীয় বক্ররেখায় কুণ্ডলী হবে। এখন সমতলীয় বক্ররেখা হলে আপনাকে মাথায় রাখতে হবে সমতলীয় বক্ররেখার জন্য ইভলিউটের ক্ষেত্রে সমতলীয় বক্ররেখা যদি বলে সমতলীয় বক্ররেখার প্যাচ হচ্ছে 0। সমতলীয় বক্ররেখার প্যাচ কত? 0, তা হচ্ছে 0। সমতলীয় বক্ররেখা যদি হয়, কোন একটা বক্ররেখাকে সমতলীয় বলা হবে যদি তার প্যাচ না থাকে, প্যাচটা যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি সমতলীয় বক্ররেখা যদি হয় তাহলে তার প্যাচ 0 হবে, প্যাচ 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা টাউকে 0 বসিয়ে দিব। এখন আমরা সমতলীয় বক্ররেখার জন্য যে অংশটুকু আমরা এখান থেকেই বলি, বাকি অংশটুকু এখান থেকেই বলি। সো এখানে দেখেন, এবার এখানে কি বলা হয়েছে? প্রথমে যে দ্বিতীয় অংশ যদি প্রদত্ত বক্ররেখা এত সমতলীয় হয় তবে টাউ ইকুয়ালস টু 0। সো আমরা যে ইভলিউটের সমীকরণটা পেয়েছি সেখানে টাউ এর জায়গায় 0 বসিয়ে দিলে এই পার্টটা চলে যাবে, শুধুমাত্র সি থাকবে। সো কট সি আসবে, কট সি আসলো। ঠিক আছে, সো এবার এখান থেকে আপনি এটাকে আবার এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করে, এটাকে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এই লাইনগুলো পাবেন। এখন এটা কেন করবেন? এটা করে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা যাকে সমতলীয় বক্ররেখা ধরে দেখাইতে হবে এটা একটা কুণ্ডলী। কুণ্ডলী মানে হচ্ছে ইভলিউটের স্পর্শক ভেক্টর। কুণ্ডলী মানে হচ্ছে, আসলে ভাই কুণ্ডলী মানে কি? কুণ্ডলী মানে একটু ব্যাখ্যা দেই। এই বক্ররেখাটাকে কুণ্ডলী বলা হবে যদি তার স্পর্শকটা একটা নির্দিষ্ট দিকের সাথে, ধরো এটা একটা নির্দিষ্ট দিকের ভেক্টর ভি, এই বি এর সাথে এখানে যা কোণ উৎপন্ন করছে, স্পর্শক যদি এখানে নেই তাও কিন্তু বি এর সাথে তা কোণ উৎপন্ন করবে, এরকম আর কি। অর্থাৎ যদি এরকম হয় কোন একটা বক্ররেখার স্পর্শক যে কোনো বিন্দুতে একটা নির্দিষ্ট ভেক্টরের সাথে সর্বদা ধ্রুবক কোণ উৎপন্ন করে, তবে ওই বক্ররেখাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে কুণ্ডলী। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে কুণ্ডলী দেখানো, তার মানে ইভলিউটটার স্পর্শক ভেক্টর যে কোনো একটা নির্দিষ্ট দিকের ভেক্টরের সাথে কি করবে? ধ্রুবক কোণ উৎপন্ন করবে। তার মানে তার ডট গুণন সমান ধ্রুবক আসবে, কারণ ওই যে একটা নির্দিষ্ট দিকের ভেক্টর এবং হচ্ছে আমার স্পর্শক ভেক্টর, এই দুজনের ডট গুণন করলে কজের একটা ব্যাপার আছে। তো কজের ব্যাপারটা যে আছে সেই কোণটাতে আমরা যদি একটা ধ্রুবক নিয়ে আসতে পারি তাহলে আমরা বলবো যে এটা একটা কুণ্ডলী। ঠিক আছে, তাহলে এখন দেখো এই কারণে আমরা এটাকে অন্তরীকরণ করে এই রাশিগুলো পেয়েছি। এই যে এই ইভলিউটের এটাকে বসিয়ে এরপর অন্তরীকরণ করেছি এস এর সাপেক্ষে। আর এটা যেহেতু আর ই কে আমরা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো না, আর ই কে আমরা এস ই এর সাপেক্ষে বানানোর চেষ্টা করবো, তাহলে আমরা এটাকে আর ই মানে হচ্ছে এটাকে আমরা হচ্ছে টি লিখতে পারবো। টি এটা হচ্ছে আমার স্পর্শক বক্ররেখা কার? ইভলিউটের। সো এই যে এই স্পর্শক বক্ররেখা আনার জন্য আমরা হচ্ছে এটাকে আর ই কে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি যদিও, কিন্তু এখানে আমরা এস ই নিয়ে আসছি, কারণ এই যে এস ই আনলেই পরে সেটাকে আমরা টি ই বলতে পারবো। সো টি ই বললাম, এই যে টি লিখলাম, আর বাকি জিনিসগুলো আপনারা বুঝছেন ডেরিভেটিভ করেছে আর কিছুই না। সো এখানে এই যে এই 1 বাই কাপ্পাকে আর ধরে নিয়ে তারপরে ডেরিভেটিভ করছে, তাহলে সূত্র হচ্ছে ইউ বাই বি এর সূত্র। এই যে 1 বাই কাপ্পাকে যদি আমরা বড় হাতের আর বলি তাহলে এই যে এন ইনটু আর, তাহলে এন কে ডেরিভেটিভ করে আর কে রেখে দেওয়া হয়েছে, আর কে ডেরিভেটিভ করে এন কে রেখে দেওয়া হয়েছে, মানে এই পার্টটাতে ইউবি ফর্মুলা পড়ছে। আপনি চাইলে যেভাবে আছে এভাবে রেখে দিতে পারতেন, কিন্তু ওটা ভগ্নাংশ আসতো, মানে ইউ বাই বি এর সূত্র। আবার এখানে 1 বাই কাপ্পাকে যদি আর ধরছি তাহলে ভি আর আর আছে, তাহলে এখানে বি এর ডেরিভেটিভ আর থেকে আর কট সি থেকে যাবে, আর বি থেকে যাবে আর আর এর অন্তরীকরণ কট সি তো ধ্রুবক। সো কট সি মানে এখানে কট সির মতো থেকে গেল। কট সি নিশ্চয়ই ধ্রুবক, আমরা এটা কোথায় পেয়েছি? আমরা ইভলিউটের সমীকরণ ওখানেই পেয়েছি, কট সি ধ্রুবক। ঠিক আছে, ওটার সাথে কজের সাথে যে ইন্টিগ্রেশন অফ ডিএস টাউ ডিএস ছিল সেটা থাকলে হচ্ছে ধ্রুবক হইতো না, বাট সি তো ধ্রুবক আমাদের প্রশ্নেই বলা আছে। সো এই কারণে কট সি টাও ধ্রুবক। সো এখন এই লাইনটা আশা করছি বুঝছেন। এবার দেখেন এই এন ড্যাশ, এটা হচ্ছে আপনার স্যারেট ফ্রেন্ডের ফর্মুলাতে শিখছিলেন। এন ড্যাশ মানে হচ্ছে টাউ বি মাইনাস কাপ্পা এন, সরি কাপ্পা টি, টাউ বি মাইনাস কাপ্পা টি, এটা হচ্ছে আমাদের এন ড্যাশের ভ্যালু স্যারেট ফ্রেন্ডের ফর্মুলায়। এবং আপনারা স্যারেট ফ্রেন্ডের ফর্মুলায় বি ড্যাশ শিখছিলেন হচ্ছে টাউ এন। ঠিক আছে, এটা শিখছিলেন মাইনাস টাউ এন, বি ড্যাশের ভ্যালু। এটা হচ্ছে স্যারেট ফ্রেন্ডের ফর্মুলা, বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে যা আসছে তা হচ্ছে এই লাইন। এখন এখান থেকে টি বাদ, তো এখানে এইটা থাকে। এবার আমাদের টার্গেট হচ্ছে এটার ভ্যালুটা বের করা। এই যে এটার ভ্যালুটা বের করা, এটাকে যদি আমরা মডুলাস করি তাহলে এখানে টি ই তো হচ্ছে একক স্পর্শক ভেক্টর, তার মান হবে 1। তাহলে এখানে থাকবে হচ্ছে ডিএসই বাই ডিএস। সো ডিএসই বাই ডিএস এর ভ্যালু আমরা এটা পেয়েছি কিভাবে? এটা পাওয়ার রিজন হচ্ছে আপনাকে যদি বলা হয় একটা ভেক্টর হচ্ছে এইটা, কোনটা? এই যে এইটা, তো এই ভেক্টরতে এই পার্টটা নাই, তাহলে এই যে এইটা, তাহলে এইটা যদি হয় এখানে একক ভেক্টর কে কে? একক ভেক্টর হচ্ছে এন আর ভি। তাহলে আপনাকে যদি বলা হয় 2i প্লাস 4j, এই ভেক্টরটার মডুলাস কত? এটার মডুলাস কত? নিশ্চয়ই আপনি লিখবেন √2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তো i আর j যেমন একটা দুটো একক ভেক্টর, এখানে n আর b ও কিন্তু একক ভেক্টর। সো n আর b যেহেতু একক ভেক্টর, তাহলে এদের মডুলাস যখন বের করতে বলবে, তার মানে এই যে n এর সহগটার স্কয়ারের রুট প্লাস কি b এর সহগের, এই যে এইটা আর কি, সূত্র এটা। তাহলে এখানে হচ্ছে nটা হচ্ছে একক ভেক্টর, তার সহগ হচ্ছে r ড্যাশ, তাহলে √r ড্যাশ স্কয়ার প্লাস r ড্যাশ স্কয়ার কট স্কয়ার c।
সো এটা হচ্ছে এই এটার মডুলাস। তো এটার মডুলাসটা হচ্ছে এই যে এটা। তো এখানে এখানে একটু শর্ট করছে ওরা, এটা মানে হচ্ছে আমার এখানে লাইনটা হবে এরকম যে এই যে ওরা আর ড্যাশকে কমন নিয়েছে, আপনি আর ড্যাশকে কমন না নিয়ে আপনি এই লাইন থেকে লিখেন আর ড্যাশ স্কোয়ার প্লাস আর ড্যাশের স্কোয়ার কট স্কোয়ার সি, এটা লিখে দেন। দেন এটা থেকে আর ড্যাশ স্কোয়ার কমন যায়, কমন গেলে ওটাকে বাইরে নিয়ে আসলে আর ড্যাশ হয়ে যায়, আর ভিতরে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার সি। সো 1 প্লাস কট স্কোয়ার সি এটা কিন্তু একটা ধ্রুবক, কিন্তু এটা কিন্তু একটা ধ্রুবক। সো এবার চলে আসেন এই যে টিই, এবার ওই যে এই সমীকরণটাতে আবার আমরা ডিএসই বাই ডিএস এর ভ্যালুটা এই যে এটা বের করে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই রেজাল্ট আসছে আর ওই পাশে একটা ভেক্টর আসছে। তো এখন এই যে এই রেজাল্ট ইকুয়ালস টু এ ভেক্টর, তো এখান থেকে টিই ভেক্টরটার ভ্যালু বের করেছি। কেন বের করেছি? ওই যে টিই কে একটা ভেক্টরের সাথে ডট গুণন করে আমরা দেখাবো হচ্ছে কি ধ্রুবক। তাহলে টিই এর ভ্যালুটা আমরা এটা বের করেছি। এটা বের করার পরে টিই কে এবার আমরা ভি ভেক্টরের সাথে ডট গুণন করেছি। টিই কে ভি ভেক্টরের সাথে ডট গুণন করলে কি আসবে বলেন? টিই কে ভি এর সাথে ডট গুণন করলে কি আসবে দেখেন, এই যে এই পাশে টিই কে আমি ভি এর সাথে ডট গুণন করলাম, টিই কে আমি এই পাশে ভি এর সাথে ডট গুণন করলাম, বি এর সাথে ডট গুণন করলাম, ওই পাশেও তো করতে হবে। তাহলে এই পাশে যদি আমি বি এর সাথে ডট গুণন করি, বি আর এন কে ডট করলে 0, কারণ বি আর এন দুটো ভিন্ন একক ভেক্টর, দুটো ভিন্ন একক ভেক্টরের রেজাল্ট অলওয়েজ কি আসবে? 0 আসবে, 0 আসবে। আপনি চাইলে এখানে এন দিয়েও করতে পারতেন, আপনি চাইলে এই জায়গায় ভি, এখানে যদি আপনি ভি না করে এনও করতে পারতেন, কারণ এখানে এন একক ভেক্টরটা আছে, ভি একক ভেক্টরটা আছে। আপনি এখানে অবস্থানরত যে কোনো একটা একক ভেক্টর দিয়ে আপনি উভয় পাশে ডট গুণন করতে পারতেন। আপনি যদি এখানে মন চাইতো যে আমি টিই ভেক্টরটাকে এন এর সাথে ডট গুণন করব, করেন, এন এর সাথে এন এর ডট গুণফল হবে 1, তখন হয়তো কি, তখন হয়তো এটা হয়তো 1/1 প্লাস কট স্কোয়ার সি, 1/1 প্লাস কট স্কোয়ার সি, এটার উপরে রুট, এটা হইতো যদি আমি এন দিয়ে করতাম। তো তাও তো কি আসতো, এটা কি, এটা কি ধ্রুবক না? ধ্রুবক। এখন দেখেন তাহলে এই যে টি, এটা হচ্ছে আমার ইভলিউটের স্পর্শক একক ভেক্টর, সেটা একটা নির্দিষ্ট দিকের একক ভেক্টরের সাথে ডট গুণন করে রেজাল্ট পাইছে কি ধ্রুবক। তাহলে এইটার সাথে এটা ডট গুণন করে রেজাল্ট যেহেতু ধ্রুবক, তার মানে এদের সাথে উৎপন্ন কোণটা সর্বদা কি হবে? কোণটা হচ্ছে সর্বদা ধ্রুবক কোণ। দ্যাটস ওয়াই এই মানটা ধ্রুবক আসছে। কোণটা যদি চেঞ্জ আসতো এই মানটা ভিন্ন আসতো। কারণ দেখেন এই যে এদের ডট গুণনের রেজাল্ট আসছে একটা ধ্রুবক, ডট গুণনের রেজাল্ট কোণের উপর কি ইফেক্ট? কোণ কি আছে এখানে? কোণ কি আছে? এই দুটোর মধ্যবর্তী কোণটা কত সেটা কি এখানে আছে? নাই। তার মানে কি কোণটা অলওয়েজ সেম। এই কারণে আমরা বলতে পারি এই এন এর সাথেও যেহেতু ডট গুণ করে 0 পাইছি, ধ্রুবক পাইছি, তাহলে আমরা বলতে পারি এই যে এই স্পর্শক একক ভেক্টরটা একটা নির্দিষ্ট দিকের ভেক্টরের সাথে সর্বদা ধ্রুবক কোণ উৎপন্ন করে। আর যদি ধ্রুবক কোণ উৎপন্ন করে তখন আমরা যেই বক্ররেখার স্পর্শক এই কাজটা করে সেই বক্ররেখাটাকে বলি হচ্ছে কি কুণ্ডলী। তাহলে এই যে এইটা কার, কোন বক্ররেখার স্পর্শক? এটা হচ্ছে আমাদের ইভলিউটের স্পর্শক। সো ইভলিউটের স্পর্শক যেহেতু আরেকটা বক্ররেখার নির্দিষ্ট দিকে অবিলম্ব ভেক্টর, এটার সাথে ধ্রুবক কোণ উৎপন্ন করেছে, সো আমরা বলতে পারি যে এই ইভলিউট যেটা সেটা একটা কুণ্ডলী। সো এই কথাটা এখানে বলা হয়েছে, এখানে বি দিয়ে করেছে, আমরা এখানে চাইলে কি এন দিয়ে করতে পারি বলছিলাম। এই বি এর পরিবর্তে আমরা কি এনও করতে পারবো, এন দিয়ে করে আপনি এটা পাবেন, এটা কি, এটা ধ্রুবক। সো আপনি বলতে পারবেন টি ডট এন ইকুয়ালস টু ধ্রুবক, ইহা নির্দেশ করে ইভলিউট কুণ্ডলী। কখন কুণ্ডলী? যখন ইভলিউটটা হবে একটা সমতলীয় বক্ররেখার ইভলিউট। আশা করছি আমার কথা ক্লিয়ার। আপনারা এইটুকু ব্যাপার যদি বোঝেন তাহলে এই পরীক্ষায় এখান থেকে 10 নাম্বার আসবে। এই 10 নাম্বার কিন্তু আপনি 100% পাবেন এবং আপনি কোনো ভুল হওয়ার চান্স নেই। পুরো জিনিসটা আপনি একবার ভালো করে দেখে নোট করে আপনি চাইলে এটা চালিয়ে দিতে পারবেন। ঠিক আছে? সো পরের পর্বে কোথাও আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।